সকালে মির্জা বাড়ির সব পুরুষরা সকালে ব্রেকফাস্ট করে যে যার মতো করে কাজে গেল। শুধু সাদনান গেল না। অবশ্য সাদনান এখনো নিচেই আসেনি। আজ অনেক দিন হয় সে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে পা রাখে না। এর কারণ সবাই জানে। বউয়ের জন্য এই পুরুষ সব করতে পারবে। সকালে প্রিয়তাও নিচে আসেনি। সাদনানের মা সার্ভেন্ট দিয়ে রুমে ছেলে আর বউয়ের জন্য উপরের রুমে খাবার পাঠালো। সাদনান তখন ফ্রেশ হয়ে মাত্র রুমে এসেছে, বউ তখনও ঘুমিয়ে আছে। সকালে নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। রাতে ঠিকঠাক ঘুমোতে পারে না, এপাশ ওপাশ করে। সাদনানের তখন কি মায়া না হয় বউয়ের জন্য, তবে কিছু করার নেই। কিন্তু সাদনান কিছু করার চেষ্টা করে। হাতের নিচে বালিশ দেয়, পায়ের নিচে দিয়ে দেয়। একটু আরাম পেলে হাত পা ছড়িয়ে একটু ঘুমায়, যেমন এখন ঘুমাচ্ছে। কিন্তু খাবার খেতে হবে তাই ডেকে তুলে বউকে। প্রিয়তা ঢুলতে ঢুলতে উঠে বসে। সাদনান মগে করে পানি আনে। মিনি টাওয়াল ভিজিয়ে বউয়ের হাত মুখ মুছিয়ে দেয়। সকালে অজু করার সময় ফ্রেশ হওয়ার ফলে এখন আর বেশি কিছু করতে হয় না। প্রিয়তাকে খাইয়ে দিয়ে মাত্র সাদনান খেতে বসেছে, তক্ষুনি দরজায় টোকা পড়ে। সাদনান ভ্রু কুঁচকালো। প্রিয়তা সেদিকে তাকিয়ে বলল, আপনি বসুন, আমি দেখ। একদম নড়বে না। হাঁটার সময় তো পা ব্যথা করে, কাজের সময় করে না। সাদনানের তীক্ষ্ণ কণ্ঠের বাক্য শুনে প্রিয়তা ঠাই বসে রয়। সাদনান দরজা খুলতেই একজোড়া হাত সাদনানের হাঁটু জড়িয়ে ধরল। একটু হকচকিয়ে নিচে তাকিয়ে হাতের মালিককে দেখে চমৎকার করে হাসল। আগলে নিয়ে কোলে তুলে রুমে আস্তে আস্তে বলল, বাহ সুপার, আমার জামাই চলে এসেছে। ছোট মিশান গোল গোল চোখে তাকিয়ে থাকে প্রিয়তার দিকে। 3 বছর মাত্র, খুব বেশি বড় নয়। প্রিয়তা খুশি হলো মিশানকে দেখে। হাত বাড়িয়ে ডেকে বলল, সোনা বা এসো মনির কাছে। সাদনান এগিয়ে গিয়ে মিশানকে কোলে নিয়ে বসলো প্রিয়তার পাশে। মিশান মোচড়া মুচড়ি করে সাদনানের কোল হতে নেমে বসলো। প্রিয়তা এক হাতে জড়িয়ে ধরে মিশানকে। মিশান নিজের ছোট হাতটা প্রিয়তার ঢিলা ঢালা জামার উপর দিয়ে পেটে রাখলো। চোখ পিটপিট করে বলে উঠল, তো বাবাই বলে তো আমার বউ আতা না। সাদনান বিস্ময় খেলো। প্রিয়তা চোখ বড় বড় করে তাকালো সাদনানের দিকে। সাদনান সহসাই চোর ধরে পড়ে যাওয়ার অবস্থা হলো। তবে চট করে বলে উঠল, বিশ্বাস করো জান, আমি এমন কিছু বলিনি। মিশান দুজনের দিকে বার কয়েক তাকালো, বুঝতে পারলো না ওরা কি বলছে। মিশান নিজেই আবার জিজ্ঞেস করলো। তবে আত বাবা। প্রিয়তা সাদনানকে কিছু বলে না। মিশানকে জড়িয়ে ধরে মুচকি হেসে বলে, ছোট মনির জন্য দোয়া করবে, খুব দ্রুত যেন তোমার বউকে সুস্থভাবে নিয়ে আসতে পারি। মিশান হয়তো আরো কিছু জিজ্ঞেস করত, কিন্তু সাদনান তড়িঘড়ি করে মিশানকে নিয়ে রুম হতে বেরিয়ে গেল। বেচারা তখন আবার কি বলে বউয়ের কাছে, তারপর দেখা যাবে বউ বেলুনের ন্যায় ফুলে থাকবে। নিচে এসে সাদনান সবার সাথে সাক্ষাৎ করলো। শুক্রবার আজ কবির তিন্নি এসেছে, মার্শাও এসেছে, আয়ান আসেনি। তবে সন্ধ্যায় এসে বউ আর ছেলেকে নিয়ে ঠিক বাড়ি ফিরে যাবে। প্রিয়তা গুটিসুটি মেরে শুয়ে আছে সাদনানের বুকে। সাদনান বউয়ের পেটের উপর নিজের একটা হাত রেখে বসে আছে। অনেকটা সময় হয় এভাবে বসে আছে সাদনান। মূলত বউয়ের জন্যে এভাবে বসে থাকা। দুদিনের জন্য একটা জরুরি প্রয়োজন, বাহিরে যেতে হবে। সব মিলিয়ে 4 দিন লাগবে। আর এই কথা প্রিয়তা যেই থেকে শুনেছে সেই থেকে এমন মুখ বন্ধ করে বসে আছে। এই সপ্তাহের মধ্যে প্রিয়তার ডেলিভারি ডেট। সেই জন্য মেয়েটা আরো ভয়ে আছে। কিন্তু বাহিরে যাওয়াটাও ভীষণ জরুরি। যদিও সাদনান এই কয়েক মাসে সবকিছু থেকে নিজেকে সরিয়ে রেখেছিল, কিন্তু এটা থেকে পারেনি। ওপর মহল থেকে নোটিশ এসেছে, সাদনান চেষ্টা করেও কিছু করতে পারেনি। সময় গড়ালো। সন্ধ্যায় সাদনান এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবে। এখন বিকেল। সাদনান এবার মুখ খুলল। টাইমের আগে চলে আসবো জান। প্রিয়তা তবুও টুশব্দ করে না। সাদনান নিজেও আর কিছু বলে না। সাদনান জানে এখন কিছু বলেও লাভ হবে না। সাদনান প্রিয়তাকে সরিয়ে উঠে বসার চেষ্টা করতেই প্রিয়তা সাদনানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, একটু আদর করুন প্লিজ, যদি ফিরে এসে আর আমাকে না পান। সাদনান চমকে উঠল। বুকের ভিতর অজানা ভয় এসে হানা দিল। শক্ত করে বউকে জড়িয়ে ধরে অধর নেড়ে আওড়ালো। কিছু হবে না আমার জান, ভয় কেন পাচ্ছ তুমি? আমি আছি তো, চলে আসবো দ্রুত, প্রমিস।
সাদনান বউয়ের আবদার রাখলো, তবে মনে একটা খুঁতখুঁত থেকেই গেল। কেন জানি মন সায় দিচ্ছে না বউকে ফেলে যেতে, কিন্তু যেতে হবে। পরিস্থিতি আমাদের মর্জি মতো চলে না, আমাদের পরিস্থিতির মর্জি মতো চলতে হয়। সাদনান আজ 5 দিন হয় দেশে নেই। প্রিয়তার এই 5 দিন 5 যুগের সমান মনে হয়েছে। ঠিকঠাক খাবার খেতে পারে না, ঘুম হয় না। মানুষটাকে একবার ছুঁয়ে দেখা না পর্যন্ত এই অস্থিরতা ঠিক হওয়ার নয়। ফোনে কথা বলে তৃষ্ণা মেটে না। আচ্ছা, সুদূর থাইল্যান্ড অবস্থান করা মানুষটারও কি এমন হয়, নাকি হয় না? এমনতর একই অবস্থাও কি ওই মানুষটার মনের? প্রিয়তার কাছে এর কোনো উত্তর নেই, কারণ এই সব প্রশ্নগুলো বৃথা। কারণ মন্ত্রী সাদনান কেমন সেটা ওর থেকে ভালো কেউ জানে না। মানুষটা নিশ্চয়ই ওর থেকেও বেশি তৃষ্ণার্ত। আজ বাড়িতে অনেক মানুষ, শুধু এই একটা মানুষ নেই। অবশ্য ঘন্টা খানেকের মধ্যে এসে মির্জা বাড়ি পৌঁছে যাবে বলে শুনেছে প্রিয়তা। রিধি ওয়াসিদ এসেছে ওদের 1.5 বছরের বাচ্চা রুহিকে নিয়ে। মাইশা আয়ান এসেছে 4 বছরের ছেলে মিশানকে নিয়ে। তিন্নি কবির এসেছে ওদের 2.5 বছরের ছেলে তুরাককে নিয়ে। বাড়ি ভর্তি মানুষ। বেশ বড়সড় করে অনুষ্ঠান হচ্ছে। সেটাও রাহান আর সারার বৌভাতের অনুষ্ঠান। রাহান তখন বউয়ের জন্য কিছু না করতে পারলে সামর্থ্য হওয়ার পর ঠিকই করছে। ভালোবাসা যেন দুজনের মাঝে এক রত্তির কমেনি, বরং বেড়েছে। আজম মির্জা এখন এসব দেখে শান্তি পায়। ছেলের ওপর গর্ববোধ হয় বোনের জন্যে। ছেলে তার একদম পারফেক্ট পাত্র চুজ করেছে। মাঝখানে তিনি কি বাগারটাই না দিয়েছিলেন। প্রিয়তা নিচে একটা ঘরে থাকে এখন। সিঁড়ি বেয়ে ওপরে ওঠা নামা করতে কষ্ট হয় বিধায় সাদনান প্রিয়তার যখন 6 মাস চলে তখনই নিচে বাবা মায়ের পাশের রুমে শিফট করেছে। প্রিয়তার এতে অবশ্য সুবিধা হয়েছে। এই যেমন রুমে বসে এখান থেকে পুরো লিভিং রুম দেখতে পাচ্ছে। সালেহা বেগম বলে গিয়েছে একটু পর এসে ওকে শাড়ি পরিয়ে দিবে, তাই বসে বসে অপেক্ষা করছে। প্রিয়তা অনেকক্ষণ হয় বসে আছে। শরীর কেমন অস্থির লাগছে, তাই শোয়ার জন্যে প্রস্তুতি নিতেই রুমে হন্তদন্ত হয়ে রোজিনা বেগম প্রবেশ করলো। হাতের শাড়ি প্রিয়তার দিকে এক পলক তাকিয়ে শাড়ির ভাঁজ খুলতে খুলতে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, তুই একটু কষ্ট করে দাঁড়িয়ে পড় প্রিয়, তোর শাশুড়ি ভীষণ ব্যস্ত, তাই আমি এলাম। প্রিয়তা মৃদু হাসল। পেটে চিনচিন ব্যথা হচ্ছে, কিন্তু সেসব পাত্তা দিল না। রোজিনা বেগমের কাছ থেকে শাড়ির সব প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। টুইন বেবি হওয়ায় পেটটা একটু বেশি বড়, তাই চলাফেরা করতে যথেষ্ট কষ্ট হয়। প্রিয়তা ওয়াশরুম হতে বেরিয়ে এলে রোজিনা বেগম শাড়ি পরিয়ে দিয়ে তাড়াহুড়ো করে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে পেছনে ফিরে দেখতে পেল প্রিয়তা ড্রেসিং টেবিলের সামনে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে আর নিচে একটা কিছু পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছে প্রিয়তা ঠিক নেই, হয়তো পড়ে যাচ্ছিল, চেয়ার ধরে নিজেকে সামলে নিয়েছে। রোজিনা বেগম আঁতকে উঠলেন। বুকের ভিতর ভয় এসে হানা দিল। কিছুটা দৌড়ে গিয়ে প্রিয়তাকে ধরল। বিছানায় নিয়ে বসাতে বসাতে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? প্রিয়তা কোনো জবাব দিতে পারল না। শরীর ঘামছে, কেমন অস্থির অস্থির করছে। রোজিনা বেগম তৎক্ষণাৎ জোরে জোরে সবাইকে ডাকতে লাগলো। প্রিয়তা বার কয়েক জোরে জোরে শ্বাস টেনে হাঁপিয়ে হাঁপিয়ে বলল, পেটে ব্যথা হচ্ছে ভীষণ সকাল থেকে। আর কিছু বলতে পারল না, চুপ করে ঠোঁট কামড়ে ধরে চুপ করে গেল। সবাই ততক্ষণে এসে ভিড় জমিয়েছে। কোনো পুরুষ রুমে এলো না। সালেহা বেগম, সুফিয়া বেগম সহ কাজের লোকের সাহায্যে প্রিয়তাকে গাড়ি পর্যন্ত নেওয়া হলো। এতক্ষণ রমরমা করা পরিবেশ কেমন থমথমে হয়ে গেল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে সাদনান নিজের জন্যে বরাদ্দকৃত গাড়িতে বসে গেল। আজ 5 দিন 1 রাতেও ঠিকমতো ঘুমাতে পারেনি। 5 দিন 5 বছরের মতন হয়েছে। সময় যেন পার হচ্ছে না। এত দীর্ঘ সময় সে কখনো বইয়ের এমন অবস্থায় বইয়ের থেকে দূরে সে কিছুতেই থাকতো না। শুধু জরুরি প্রয়োজন বিধায় থাকতে বাধ্য হয়েছে। যদিও প্রয়োজনটা নিজেরই। প্রাক্তন এমপি যে নিজে সুইসাইড করেছে আর খারাপ ছিল তার কিছু প্রমাণ এখান থেকে সংগ্রহ করেছে, সে সেই জন্য এখানে থাকতে হয়েছে।
কোর্টে যে কেসটা চলছে তা লাস্ট শুনানিতে এই প্রমাণগুলো প্রয়োজন। সাদনান জানে এই প্রমাণগুলো কোর্টে একবার পেশ করতে পারলে খেল খতম। গাড়ি চলছে মির্জাবাড়ির উদ্দেশ্যে। সাদনান চোখ বন্ধ করে গাড়িতে বসেছিল। চোখে ঘুম প্রচুর। বাড়িতে গিয়ে বউকে জড়িয়ে ধরে লম্বা একটা ঘুম দিতে হবে, নয়তো মনের মধ্যে যে বউকে এতদিন ছুতে না পারার তৃষ্ণা কিছুতেই মিটবে না। সাদনানের চোখ বুজে থাকা অবস্থায় পাশের সিটে ফোনটা সশব্দে বেজে উঠল। সাদনানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সাদনানের দিকে একবার সামনের সিট হতে মাথা ঘুরিয়ে পেছন ফিরে তাকালো। সাদনান চোখ খুলে দেখলো সেদিকে একবার, পরপরই ফোনটা হাতে নিয়ে দেখলো রাহান কল করেছে। সাদনান ভ্রু কুচকালো। আধা ঘন্টা আগে এয়ারপোর্ট হতে বেরিয়ে কথা বলেছে ওর সাথে, আবার কেন ফোন করেছে বুঝতে পারল না। ভ্রু চোরা কিঞ্চিত পরিমাণ কুচকে ফোনটা রিসিভ করে কানে তুলে কিছু বলার আগেই রাহান ওপাশ থেকে চিন্তিত কণ্ঠে বলে উঠল, আমরা উপজেলা চলে এসেছি ভাবিকে নিয়ে, তুই আসবি? রাহানের পুরো কথা শুনল না সাদনান, কিছু মাথায় এলো না, শুধু ভাবলো বউ ঠিক আছে তো। এতক্ষণ গম্ভীর হয়ে বসে থাকা পুরুষটার মুখ কেমন চিন্তিত দেখাচ্ছে। গাড়িতে এসি, তারপরও কপালে বিন্দু বিন্দু ঘামে চিকচিক করছে। কোনো রকম ঠোঁটজোড়া নেড়ে রাহানকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে নিজেই জিজ্ঞেস করলো, এখন কোথায় ও? ঠিক আছে? ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, মনে হচ্ছে সব। ফোনটা ওটিতে দিয়ে আয়। কিন্তু চুপ, আমি যা বলছি তা কর। 15 মিনিটের মধ্যে আমি হসপিটালে পৌঁছাচ্ছি। রাহান সাদনানের এক ধমকে চুপ হয়ে গেল। ডক্টর তাসলিমা রাউন্ড শেষ হয়েছে, ওটিতে চাচ্ছিল। রাহান ওনাকে ডেকে সাদনানের কথা জানালো। ডক্টর তাসলিমা বারণ করলো না। একজন আয়ার হাতে ফোনটা ভিডিও কলে দিয়ে বাহিরে দাঁড়িয়ে রইল রাহান। সবাই দাঁড়িয়ে আছে সেখানে। আর মন্ত্রী সাদনানের পাগলামের খবরও পেয়ে গেল। জানে মেরে দেব, এভাবেই থাকবে ফোন। জান জান, আমি আছি তো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। সাদনানের বাজখায় কণ্ঠে সবাই চুপসে গেল। মনে হচ্ছে গাড়িতে নয়, সে হসপিটাল রয়েছে, আর এক্ষুনি হাতের নাগালে পেলে সবাইকে চিবিয়ে খেত। চোয়াল শক্ত কিন্তু অস্থির, একটু পরপরই বউকে এটা সেটা বলে যাচ্ছে লাগাতার। আর হঠাৎ রেগে যাওয়ার কারণ হচ্ছে একজন অ্যানেস্থেশিয়া, তিনি সাদনানকে ঠিক চিনতে পারেনি, আর সেই জন্য রোগীকে অজ্ঞান হওয়ার ইনজেকশন দেওয়ার পর তিনি কল কাটার কথা বলেছেন। এতেই সাদনান রেগে বোম। আয়া ফোন সেভাবেই ধরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ডক্টর তাসলিমা আর কিছু বলতে পারল না। প্রিয়তা ব্যথায় ছটফট করছে। সাদনানের কথায় কাতর কণ্ঠে বলল, প্লিজ আপনি শান্ত হন আর কলটা রাখুন। সাদনান প্রিয়তার কথা পাত্তা দেয় না। ডক্টর তাসলিমাকে উদ্দেশ্য করে বলে উঠল, ওর যেন কিচ্ছু না হয়, আই সোয়ার। ওর কিছু হলে হসপিটালে আমি চায়ের দোকান বানিয়ে দেব। হুমকিটা ছিল বড়ই অদ্ভুত। হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে এতক্ষণে এখানে হাসির বন্যা বয়ে যেত, কিন্তু পরিস্থিতি ভিন্ন হওয়ায় এই হুমকিটা সবার কাছে ভয়ঙ্কর মনে হলো। এর মধ্যে বাইরে কিছুটা শোরগোলের আওয়াজ শোনা গেল। প্রিয়তা নিভু নিভু চোখে একবার মাথাটা কাত করে আয়ার হাতের ফোনটার দিকে তাকালো। ওই তো সফেদা রঙের পাঞ্জাবি গায়ে উস্কো খুস্কো চুল সহ অস্থির আর চিন্তিত মানুষটা নজরে এলো। হসপিটালে পৌঁছে গেছে, এই মুহূর্তে ওটির বাহিরে অবস্থান করছে। প্রিয়তার ব্যথিত শরীর না চাইতেও ঠোঁটের কোণায় হাসি খেলে গেল, আর সেই সাথে চোখ জোড়াও বন্ধ হয়ে গেল। সাদনান বসে আছে বউয়ের পাশে একটা টুলে। অনেকক্ষণ হয় প্রিয়তাকে কেবিনে দেওয়া হয়েছে। জ্ঞান ফিরতে একটু সময় লাগবে জানিয়েছেন ডক্টর, তবে সন্ধ্যার আগেই ফিরতে পারে এরকমটাও আশ্বাস দিয়েছে। শরীর বেশ দুর্বল, রক্ত দিতে হয়েছে 2 ব্যাগ। রক্ত লাগবে সেটা ডক্টর আগে থেকেই জানিয়ে রেখেছিল, সেই জন্যে কোনো ঝামেলা হয়নি।
এক ব্যাগ আয়ান দিয়েছে। আয়না নিজেও দিতে চেয়েছিল, কিন্তু আয়নার শরীরের কন্ডিশন ভালো নয়। কয়েক মাস আগেই একটা বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, যার জন্যে আয়নার অবস্থা তখন খারাপ ছিল। 3 ব্যাগ রক্ত লেগেছিল। এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তাই রক্ত দিতে চাইলে কেউ রাজি হয়নি। কবিরের থেকে নিয়েছে আরও 1 ব্যাগ, যদিও কবিরকে কেউ বলেনি। কবির নিজ ইচ্ছাই দিয়েছে। যতই হোক প্রথম অনুভূতি, কোনোদিন কোনো মেয়ের আশেপাশে ঘেঁষেনি। মা ছিল না বিধায় বাবাকে বেশ মানত। বাবার কষ্ট হবে এমন কিছু কবির কখনো করতে চায়নি। যখন প্রিয়তার সাথে বিয়ের কথা হলো, তাই কবির কোনোরূপ ভাবনা চিন্তা করলো না। বাবার উপর বরাবরই বিশ্বাস সাথে সম্মান করত বাবার সব ডিসিশনকে। তাই বিয়ের কথাবার্তা চলাকালীন সময় কবিরের প্রিয়তার প্রতি একটা অনুভূতি ছিল। যদিও কবির প্রিয়তাকে দেখেনি, তবে সব জল্পনা কল্পনা প্রিয়তাকে ঘিরেই শুরু হয়েছিল। কিন্তু এখন সেসব কিছুই নেই। এখন সব বউয়ের আর নিজের একমাত্র ছেলে তুরাগের জন্য। সন্ধ্যায় প্রায় হয়ে এসেছে। হসপিটালে সাদনান ছাড়াও প্রিয়তার মা, সাদনানের মা আর আয়ান রয়েছে। আর বাকিরা সবাই বেবি দেখে চলে গিয়েছে। বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, তাই ওখানে থাকাটাও জরুরি। কিন্তু সবাই রাতে আসবে জানিয়েছে, কিন্তু সাদনান বারণ করছে। বউ সে সকালেই বাড়ি নিয়ে যাবে, কিন্তু ডক্টর তাসলিমা বুঝিয়ে সুঝিয়ে 3 দিন থেকে যাওয়ার কথা বলেছে, নয়তো সমস্যা হতে পারে। তাছাড়া মেয়ে বাবুটা ভূপৃষ্ঠ হওয়ার পর কান্না করেনি। অবস্থা খারাপ দেখে মেয়ে বাবুটাকে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। সাদনান সেই থেকে রেগে আছে, কিন্তু সব দিক ভেবে 3 দিন থেকে যাওয়ার জন্যে রাজি হয়েছে। তার জন্যে আলাদা কেবিন বরাদ্দ করা হয়েছে, কিন্তু সে ওই কেবিনের আশেপাশে যায়নি। বউকে কেবিনে দেওয়ার পর সেই যে এখানে এসে বসে, এখনও এখানেই বসে আছে। সালেহা বেগম আর মিতা সওদাগর ওই কেবিনে রয়েছে বর্তমানে, আর ছেলে বাবুটা ওনাদের সাথে রয়েছে। মেয়ে বাবুটাকে কাল সকালে মায়ের সাথে দেওয়া হবে। সাদনান এই সবই ভাবছিল, কিন্তু হঠাৎ শুনতে পেল কেবিনে কেউ নক করছে। সাদনান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো,